আমরা গত ভিডিওগুলোতে মানে গত সেকশনে ডিসকাস করেছি ইনিশিয়েটিং এর যে দুটো প্রসেস আছে সেটা নিয়ে। সো ইনিশিয়েটিং এ আমাদের কি কি প্রসেস ছিল? ডেভেলপ প্রজেক্ট চার্টার এবং আইডেন্টিফাই স্টেক হোল্ডার। আমরা এই সেকশনে আলোচনা করব প্ল্যানিং এর যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো নিয়ে। সো প্ল্যানিং আমাদের টোটাল কয়টা প্রসেস আছে? সো 1 2 3 4 এভাবে গুনলে আপনি দেখবেন যে 24টা প্রসেস আছে। ওকে, সো আমরা এই প্রসেসগুলো ধীরে ধীরে আমরা এই 24টা প্রসেসকেই আস্তে আস্তে ডিসকাস করাই, প্রতিটা প্রসেসের ইনপুট কি, আউটপুটগুলো কি কি এবং টুলস টেকনিক। আমরা আগেই বলেছি যে আপনি যখনই একটা প্রসেস পাবেন তখনই সেই প্রসেসের ইনপুট, টুলস টেকনিক এবং আউটপুট, যেটাকে আমরা আইটিটিও বলি, সেভাবে আমরা ডিসকাস করেছি ইনিশিয়েটিং এর প্রসেসগুলো। এই প্রসেসগুলোতেও আমরা আইটিটিও ডিসকাস করব। সো আমরা এই ভিডিওতে আগে ডিসকাস করি যে আমাদের এই যে 24টা প্রসেস, সেই 24টা প্রসেস ডেফিনেটলি আমরা 24টা প্রসেস এই ভিডিওতেই ডিসকাস করতে পারবো না। অ্যাটলিস্ট নামগুলো বলি। নামগুলো বললে যেটা হবে, আপনি ফার্স্টে নামগুলো জানলেন, তখন আপনি চিন্তা করবেন আচ্ছা কোনটা কি কাজ। দেন আমরা যখন আবার ডিসকাস করব প্রতিটা প্রসেস নিয়ে, তখন আপনি আরো বেশি ইনডেপথে জানবেন। এরপরে আপনি যত পড়বেন, যত জানবেন, যত ভিডিওগুলো দেখবেন, তত আপনার মোটামুটি মুখস্থ হয়ে যাবে যে আচ্ছা ওই প্রতিটা প্রসেস আসলে কি। শুরু করি তাহলে। আমি শুরু করবো স্কোপ ম্যানেজমেন্ট দিয়ে, ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট দিয়ে না। বিকজ আমরা আসলে প্রতিটা নলেজ এরিয়া যদি জানি, তাহলে ইন্টিগ্রেশনে এসে সেই প্রসেসগুলো কি হচ্ছে, আউটকামগুলো ইন্টিগ্রেট হচ্ছে। সো ইন্টিগ্রেশনের প্রসেসগুলো জানবো আমরা একদম শেষে। ওকে, আমরা শুরু করি স্কোপ ম্যানেজমেন্ট দিয়ে। স্কোপ ম্যানেজমেন্টে প্ল্যানিং এর কয়টা প্রসেস আছে? 4টা প্রসেস আছে। প্ল্যান, স্কোপ ম্যানেজমেন্ট, যেই প্রসেসের কাজ যে এই নলেজ এরিয়ার অন্যান্য প্রসেসগুলো কে কখন কোথায় কিভাবে পারফর্ম করবে সেটা জানা। দেন কালেক্ট রিকোয়ারমেন্ট। কালেক্ট রিকোয়ারমেন্ট প্রসেসের কাজ আপনি কিভাবে রিকোয়ারমেন্ট কালেক্ট করবেন। আপনার স্কোপ ডিফাইন করার আগে তো রিকোয়ারমেন্ট কালেক্ট করতে হবে, রাইট? সবসময় যে আপনি রিকোয়ারমেন্ট ডিফাইন করা, স্কোপও ফাইনালাইজ এই অবস্থায় যে পাবেন তা তো না। এমন অনেক প্রজেক্ট পাবেন যে আপনার রিকোয়ারমেন্ট দিয়ে শুরু করে স্কোপ ডিফাইন করা পর্যন্ত, এরপর ডব্লিউবিএস করা পর্যন্ত সবই আপনার নিজের করতে হবে। সো আপনি কিভাবে রিকোয়ারমেন্ট কালেক্ট করবেন, স্কোপটা ডিফাইন করা কিভাবে হবে। সো স্কোপ ডিফাইন করা যে এই প্রসেসের আউটপুট হচ্ছে প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট। সো প্রজেক্টের স্কোপ স্টেটমেন্ট যে তার কাজ হচ্ছে যে রিকোয়ারমেন্ট যে কালেক্ট করলাম, সেই রিকোয়ারমেন্টগুলোকে আপনি ডিটেইলে লিখছেন। সো ডিটেইলে যখন আপনি লিখছেন, তখন কিন্তু সবাই জানছে যে হ্যাঁ এই স্কোপটার মধ্যে এই কালার থাকবে, এই কনফিগারেশন থাকবে, আমি এরকম চাই। আমি যদি ওয়ালের কথা বলি, তাহলে এই ওয়ালটা আমি অ্যাশ কালার চাই, এরকম ওয়ালের ইনফ্যাক্ট পেইন্টের ব্যাপারে আমি খুব জানি না, যাই হোক, মানে আমি ডিটেইলে বলবো অ্যাশ কালারেরও কোন শেডটা চাই, এমন ভাবে বলবো যাতে কারো কোনো কনফিউশন না থাকে। সো এই প্রসেসটাই কিন্তু প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট তৈরি করার প্রসেস, যার নাম হচ্ছে ডিফাইন স্কোপ। ওকে, দেন নেক্সট প্রসেস হচ্ছে ক্রিয়েট WBS প্রসেস। WBS স্ট্যান্ডস ফর ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। সো ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারের কাজই হচ্ছে পুরো যে স্কোপ আছে আপনার প্রজেক্টের, সেই স্কোপটাকে ডিটেইলে ডিকম্পোজ করে আস্তে আস্তে আপনি এমন একটা ডিকম্পোজ ফর্মে পাবেন, যেই অবস্থায় আপনি আপনার প্রজেক্টকে আরো ভালোভাবে প্ল্যান করতে পারবেন, ভালোভাবে ম্যানেজ করতে পারবেন। সো আপনার প্রজেক্টকে ডিকম্পোজ করে একদম লোয়ার লেভেলে যেটা পাবেন সেটাকে আমরা বলি ওয়ার্ক প্যাকেজ। ওয়ার্ক প্যাকেজ লেভেলে আপনার প্রজেক্টে শুরু থেকে ওয়ার্ক প্যাকেজ লেভেলে নিয়ে যাওয়ার যে প্রসেস, সেটা হচ্ছে ক্রিয়েট WBS। আমি এর পরের প্রসেসগুলো শুধু নামই বলি, বিকজ স্কোপটা আমরা ফার্স্টে ডিফাইন করবো। এরপরে হচ্ছে শিডিউল ম্যানেজমেন্ট। আপনাদের 5টা প্ল্যানিং এর প্রসেস আছে। এরপরে কন্ট্রোল যে শিডিউল, সেটা হচ্ছে মনিটরিং এবং কন্ট্রোলিং এর। সো আমি যখন কথা বলছি, আমি আপনাদের রিকোয়েস্ট করবো PMBOK 6 এর পেজ নাম্বার 25 ওপেন করে নিতে, তাহলে আমার কথাগুলো সাথে সাথে আপনি দেখেও নিতে পারবেন। সো স্কোপের আপনি 4টা প্রসেস কভার করছেন। শিডিউল ম্যানেজমেন্টে ফার্স্টে কি প্ল্যান শিডিউল ম্যানেজমেন্ট, মানে শিডিউলের অন্যান্য প্রসেসগুলোকে কখন কোথায় কিভাবে পারফর্ম করবে সেটা আপনি দেখছেন। আপনি অ্যাক্টিভিটি ডিফাইন করছেন, সেই অ্যাক্টিভিটিগুলোকে সিকোয়েন্স করা, দেন আপনি অ্যাক্টিভিটিগুলো ডিউরেশন এস্টিমেট করা, দেন আপনার প্রজেক্টের একটা ওভারঅল শিডিউল পাওয়া, সেগুলো হচ্ছে এই নলেজ এরিয়ার প্ল্যানিং এর প্রসেস। দেন কস্ট ম্যানেজমেন্টে আছে প্ল্যান কস্ট ম্যানেজমেন্ট, এস্টিমেট কস্ট, ডিটারমাইন বাজেট। দেন কোয়ালিটি ম্যানেজমেন্টে আছে প্ল্যান কোয়ালিটি ম্যানেজমেন্ট। দেন আপনার রিসোর্স নলেজ এরিয়া যে আছে প্রজেক্ট রিসোর্স ম্যানেজমেন্ট, সেখানে আছে প্ল্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং এস্টিমেট অ্যাক্টিভিটি রিসোর্সেস। কমিউনিকেশন ম্যানেজমেন্টের প্রসেস প্ল্যান কমিউনিকেশন ম্যানেজমেন্ট। এগুলো ছোট ছোট প্রসেস যেগুলো আমরা ডিটেইলে পরে ডিসকাস করবো, আমি শুধু নামগুলো এখন বলছি। প্ল্যান প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট আছে। দেন রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু প্ল্যানিং একটা বড় ইম্পর্টেন্ট এরিয়া জুড়ে আছে। রিস্ক ম্যানেজমেন্টে আপনি ফার্স্টে প্ল্যান রিস্ক ম্যানেজ করছেন, দেন আপনি রিস্ক আইডেন্টিফাই করছেন, দেন রিস্কের আপনি কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্ট করছেন, কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্টও করছেন, আবার রিস্কের রেসপন্সও আপনি প্ল্যান করছেন। সো এটা কিন্তু এমন না পিএমএ আপনাকে বলছে আপনার রিস্ক ঘটবে তখন আপনি সাথে সাথে কাজ শুরু করবেন, তা না। আপনি প্রোঅ্যাক্টিভলি প্ল্যান করবেন এবং রেসপন্সও প্ল্যান করে রাখবেন। এরপর রিস্ক যখন আসতে থাকবে, আপনি সেই অনুযায়ী যদি ম্যানেজ করেন, তাহলে রিস্ক ঘটার সম্ভাবনাও কম হবে, ঘটলে ইম্প্যাক্টও কম হবে। সো আপনার প্রজেক্টের সাকসেস রেটটা বাড়তে থাকবে। আরো একটা প্রসেস আছে প্ল্যান স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট। আপনার যে স্টেক হোল্ডাররা যারা আছে তাদের কিভাবে ম্যানেজ করবেন সেটা আপনি প্ল্যান করছেন এই স্টেজে। সো আপনার যখন স্কোপের প্ল্যান হয়ে গেল, শিডিউলের প্ল্যান হয়ে গেল, কস্টের প্ল্যান হয়ে গেল, কোয়ালিটির প্ল্যান হয়ে গেল, রিসোর্স প্ল্যান হলো, কমিউনিকেশন প্ল্যান হলো, রিস্ক স্টেক হোল্ডার সব প্ল্যানিং যখন হয়ে গেল, সেগুলোকে আপনি ইউনিফাই করছেন, কম্বাইন করছেন একটা প্রসেসে, ইন্টিগ্রেশনের প্রসেসে, সেটা হচ্ছে ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। সো ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট যে প্রসেসটা আছে, সেইখানে আপনি কি পাচ্ছেন? প্রজেক্ট প্ল্যান পাচ্ছেন। সেই প্ল্যানের মধ্যে সবগুলো আউটপুটেরই গুলো কম্বাইন হয়েছে। সো আপনারা এই যে 24 প্রসেস আছে, 24টা প্রসেস আছে, আমরা ডিটেইলে একটার পর একটা ডিসকাস করব। সো সাথেই থাকেন। ওয়েলকাম ব্যাক। আমরা বলেছি যে আমরা প্ল্যানিং এর প্রসেসগুলো শুরু করছি।
এবং প্ল্যানিং এর প্রসেসের শুরুতেই আমরা ডিসকাস করব স্কোপ ম্যানেজমেন্ট নিয়ে। সো স্কোপ ম্যানেজমেন্টের যে প্রসেসগুলো আছে সেগুলো কি নিয়ে আসলে কনসার্ন? ডেফিনেটলি আপনার স্কোপগুলো কিভাবে ডিফাইন করা যাবে প্রপারলি, সেই স্কোপকে কিভাবে আপনি ম্যানেজ করবেন এবং সেই স্কোপকে কিভাবে মনিটর কন্ট্রোল করবেন, তার মানে স্কোপকে কিভাবে আপনি ডিফাইন করতে পারেন, কিভাবে আপনি স্কোপ কন্ট্রোল করবেন, সেই বিষয়গুলো এই স্কোপ ম্যানেজমেন্টের সবগুলো প্রসেসে আসবে। সো আমরা শুরু করি প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট দিয়ে। আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা নলেজ এরিয়ার শুরুতেই আমি বলবো যে আপনি পিএমবুকের 6 এর পেজ নাম্বার 25 এ চলে যান, দেখবেন যে প্রতিটা নলেজ এরিয়ায় প্ল্যানিং এর শুরুতেই একটা প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট, প্ল্যান শিডিউল ম্যানেজমেন্ট, প্ল্যান কস্ট ম্যানেজমেন্ট, এরকম প্ল্যান বলে ওই নলেজ এরিয়া বলে ম্যানেজমেন্টের একটা প্রসেস আছে। এই প্রসেসগুলোর আসলে কাজ কি? এই প্রসেসগুলোর কাজ হচ্ছে এই নলেজ এরিয়ার, যদি আপনি স্কোপের কথা বলেন তাহলে স্কোপ ম্যানেজমেন্ট নলেজ এরিয়ায় যেই কয়টা প্রসেস আছে সেই প্রসেসগুলো কে পারফর্ম করবে, কিভাবে পারফর্ম হবে, কোন টুলস টেকনিক ইউজ করবেন, তার মানে প্ল্যানের প্ল্যান, এক্সিকিউশনের প্ল্যান, কন্ট্রোলের প্ল্যান। সো প্ল্যানিং করছেন আপনি ওই নলেজ এরিয়ার, প্ল্যানিং করছেন আপনি প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট মানে ওই প্রসেস এরিয়ার ম্যানেজমেন্টের। সো প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট যে প্রসেসটা আছে সেই প্রসেসের কাজ হবে যে আপনি স্কোপ কিভাবে ডিফাইন করবেন, কিভাবে WBS করবেন, কিভাবে আপনি স্কোপ ভেরিফাই করবেন, কিভাবে কন্ট্রোল করবেন, মানে এই নলেজ এরিয়ার অন্যান্য যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো কে কখন কোথায় কিভাবে। তাহলে কালেক্ট রিকোয়ারমেন্টের প্রসেস আছে, আপনি চিন্তা করবেন এখানে বসেই ডিসাইড করবেন আচ্ছা রিকোয়ারমেন্টটা কে কালেক্ট করবে, স্কোপ কে ডিফাইন করবে, দেন কে ভেরিফাই করবে, আপনি যখন আউটপুট গুলো কমপ্লিট হয়ে যাবে সেই আউটপুট গুলো ভেরিফাই করবে কে, কে আপনার স্কোপ সবসময় মনিটর করবে, তার মানে কে গেল, কখন করবেন সেটাও ডিসকাস করবেন। মানে এই নলেজ এরিয়া যে কয়টা প্রসেস আছে সেই প্রসেসগুলো কে কখন কোথায় কিভাবে পারফর্ম করবে, কোন টুলস টেকনিক ইউজ হবে সেগুলো আপনি শুরুতেই ডিফাইন করছেন। পিএমআই বারবার আমি বলি পিএমআই কিন্তু আপনাকে সাজেস্ট করছে যে আপনি প্রজেক্ট যখন করতে যাচ্ছেন, কাজ করতে যাচ্ছেন তখন প্ল্যান করবেন না, প্ল্যানিং পার্টটা টোটালি আগে হয়ে যাবে। আপনি যখন রিকোয়ারমেন্টও কালেক্ট করছেন যেটা প্ল্যানিং এর কাজ, সেটাও আপনি রিকোয়ারমেন্ট কালেক্ট করার সময় যে চিন্তা করবেন আচ্ছা রিকোয়ারমেন্টটা কে কালেক্ট করবে, কোন টুলস টেকনিক ইউজ করবো, তা না, আপনি শুরুতেই ডিসকাস করে নিচ্ছেন, শুরুতেই প্ল্যান করে নিচ্ছেন আসলে যে আমি রিকোয়ারমেন্ট কালেক্ট কিভাবে হবে, স্কোপ ডিফাইন কিভাবে করবো, WBS কিভাবে করবো, ভেরিফাই স্কোপ কিভাবে হবে, কন্ট্রোল স্কোপ কিভাবে হবে। সো স্কোপ ম্যানেজমেন্টের অন্যান্য প্রসেসগুলো কে কখন কোথায় কিভাবে পারফর্ম করবে সেটা ডিফাইন করাই এই প্রসেসের কাজ। সো আপনি এখন ওই প্রসেসে আছেন। শুরুতে ইনপুটগুলো আমরা বলি প্ল্যান স্কোপ ম্যানেজমেন্টের। ফার্স্টে ইনপুট আছে প্রজেক্ট চার্টার, দেন প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আর ওপি অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট। সো প্রজেক্ট চার্টার কেন ইনপুট হিসেবে আছে? আপনি যখন স্কোপকে প্ল্যান করতে বসবেন তখন আপনার জানতে হবে চার্টারে কিন্তু বলা আছে যে এটা হচ্ছে স্কোপ। সো স্কোপ যখন আপনি প্ল্যান করছেন ডেফিনেটলি আপনি চার্টারটাকে ইনপুট হিসেবে নিচ্ছেন। দেন আপনি যখন অন্যান্য প্রজেক্টের প্ল্যানগুলো যখন হবে তখন কিন্তু আপনার স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানটা চেঞ্জ হয়ে যেতে পারে। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান এখানে ইনপুট হিসেবে আছে, বাট আপনি কিন্তু এখন অন্যান্য প্ল্যান করেনি। তাহলে এটা কেন ইনপুট হিসেবে আছে? বিকজ আপনি একবার স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করেছেন, আপনার এটা কিন্তু চেঞ্জ করতে হবে, আপনি একই প্রসেসে বারবার ঘুরে আসেন। সো সেকেন্ড টাইম যখন আপনি একে এডিট করতে এসেছেন তখন হয়তো অন্য কোনো প্ল্যান করতে গিয়ে আপনার মনে হয়েছে যে এই প্রসেসটা একটু এই আউটকাম স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান একটু চেঞ্জ করা দরকার, এই জন্য এটা ইনপুট হিসেবে এসেছেন। অর্গানাইজেশনাল প্রসেস আছে, আপনি যখন প্ল্যান করছেন আপনি কি ধরনের লোক পাবেন, আপনার অর্গানাইজেশনাল ইনফ্রাস্ট্রাকচারটা কি ধরনের, আমার মার্কেট প্লেস কন্ডিশনটা কিরকম, এরকম অনেক এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আপনাকে ইনফ্লুয়েন্স করবে আপনার স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে, এবং অর্গানাইজেশনাল পলিসি প্রসিডিওর এগুলো তো থাকবেই। দেন টুলস টেকনিকে আছে এক্সপার্ট জাজমেন্ট, ডাটা অ্যানালাইসিস, মিটিং। আমি আপনাকে পারপাসটা বলেছি, আপনি এখন চিন্তা করেন যে আপনি এখন কি করছেন, রিকোয়ারমেন্টকে কালেক্ট করবে, স্কোপকে ডিফাইন করবে, WBS কে তৈরি করবে, এই যে কে কখন কোথায় কিভাবে আমরা কাজটা করবো, আমরা তো মিটিং এর মাধ্যমেই করবো। আর এটা হচ্ছে অনেকটা ঠেলাঠেলির প্রসেস। আপনাকে বলা হবে যে ভাই আমার তো টাইম নাই, আপনি একটু রিকোয়ারমেন্টটা কালেক্ট করেন, আপনি বলবেন না না আমার তো অন্যান্য কাজও আছে। সো ঠেলাঠেলিও হতে পারে, টানাটানিও হতে পারে। সো এই প্রসেসে সাধারণত আমরা আচ্ছা ওই সময় এই কাজটা তো আপনি ভালো করে করতে পারেন, আপনি এই কাজটা করেন, দেন উনি হয়তো বলে যাচ্ছে ঠিক আছে আমার টাইম আছে আমি এটা করে দিতে পারবো। সো সবার মধ্যে একটা এগ্রিমেন্ট আনার যেহেতু প্রসেস, সেহেতু এক্সপার্ট জাজমেন্ট যে কে কোন কাজটা ভালো করতে পারবে সেটা আমরা ডিসকাস করছি। দেন আমরা ডাটা অ্যানালাইসিস করছি এবং মিটিং করছি, এর মাধ্যমে আমরা এই প্রসেসটাকে ডিফাইন করছি। আমি ইনফ্যাক্ট এই প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট, প্ল্যান শিডিউল ম্যানেজমেন্ট এটা নিয়ে শুরুতেই বেশি কথা বলবো না, বিকজ আপনি আনলেস অন্যান্য প্রসেসগুলো সম্বন্ধে জানেন এই প্রসেসটা বুঝতে আপনাদের সময় লাগবে। সো আমি এই প্রসেস নিয়ে খুব বেশি কথা বলবো না, খুব বেশি এলাবোরেট আমি করছি না, আমি বোরিং বানাতে চাচ্ছি না, এমনিতেও বোরিং, রাইট। সো প্ল্যান স্কোপ ম্যানেজমেন্টের প্রসেসের আউটপুট হচ্ছে স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান এবং রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান। স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানের কাজ হবে যে আপনি স্কোপটা কে কখন কোথায় কিভাবে সেটা আপনি ডিফাইন করছেন, যেটা আমি আগেও বলেছি, এবং রিকোয়ারমেন্টগুলো যখন আসবে তখন আপনি কেন এই রিকোয়ারমেন্টটাকে প্রায়োরিটাইজ করছেন, কেন অন্য রিকোয়ারমেন্টকে দিচ্ছেন না, তার মানে রিকোয়ারমেন্টের প্রায়োরিটাইজেশনের প্রসেস কি, রিকোয়ারমেন্টের ট্রেসিবিলিটি ম্যাট্রিক্স, এই যে একটু আগে বললাম যে ট্রেসিবিলিটি ম্যাট্রিক্স যতক্ষণ আপনি না জানবেন ততক্ষণ কিন্তু এইটার কাজ কি আপনি বুঝতে পারছেন না, তার মানে অন্যান্য আউটকামগুলো ট্রেসিবিলিটি কি জিনিস সেটাও আমরা ডিসকাস করবো পরে। অতএব আপাতত একটু জেনে রাখেন, ইনপুট আউটপুটগুলো মাথায় রাখেন, কোশ্চেন কিছু সলভ করেন আর এর পরের প্রসেসগুলো আরো হেল্প করবে। সো স্টে টিউনড। ওয়েলকাম ব্যাক। আমরা প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট প্রসেসটা ইনপুট আউটপুট সব একসাথে দেখলাম, বিকজ আমি বলেছি যে আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো তখনই যখন আমাদের অন্যান্য প্রসেসগুলো আমরা দেখবো। সো চলে আসলাম কালেক্ট রিকোয়ারমেন্ট প্রসেসে। আপনার এই প্রসেসের কাজ কি নাম শুনলেও আমরা গেস করতে পারি যে এই প্রসেসের কাজ হচ্ছে রিকোয়ারমেন্ট কালেক্ট করা। আপনি যে সবসময় স্কোপ ডিফাইন্ড ওয়েতে পাবেন নট নেসেসারি, তার মানে আপনাকে হয়তো কেউ বলেছে যে আচ্ছা আপনি সেলস ট্র্যাকিং সিস্টেমের একটা সফটওয়্যার আমাকে করে দেন ভাই প্লিজ,
কিন্তু আপনাকে অন্য কোনো ডকুমেন্ট রেডি করে দেয়নি, তাহলে আপনার কি করতে হবে? সেলসের যারা আছে, রেভিনিউ অ্যাসুরেন্স মানে রিলেটেড ওই যে স্টেক হোল্ডার রেজিস্টার যে করেছেন, যারা যারা রিলেটেড আছে তাদের কাছ থেকে আপনার রিকোয়ারমেন্ট কালেক্ট করতে হবে, রাইট? সেই রিকোয়ারমেন্ট কালেক্ট করার ইনপুটগুলো কি? প্রজেক্ট চার্টার। প্রজেক্ট চার্টার কেন? বিকজ প্রজেক্ট চার্টারে বলা আছে আসলে এই প্রসেস মানে এই যে প্রজেক্টটা সেটা কি, তার মানে প্রজেক্ট চার্টারে সেলস ট্র্যাকিং সিস্টেম যে সেটা বলা আছে, প্রজেক্ট চার্টারের স্কোপ কি সেটা বলা আছে। তার মানে আপনি যাদের যাদের কাছে দিয়ে বলবেন যে ভাই রিকোয়ারমেন্ট দেন, তাদের তো আপনার চার্টারটা দেখালেই সে বুঝতে পারবে আসলে প্রজেক্টটা কি নিয়ে, আপনি বুঝতে পারবেন। ওকে, দেন প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান আপনি শিডিউল করতে গেছেন, আপনি কস্ট স্টেক হোল্ডার ম্যানেজ করতে গেছেন, তখন দেখলেন যে আচ্ছা আমার তো কালেক্ট রিকোয়ারমেন্ট যে কালেক্ট করেছিলাম সেটা আমার একটু চেঞ্জ করতে হচ্ছে মানে ডকুমেন্টটা। তার মানে আপনি যখন পরে আবার ফিরে আসছেন তখন আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা আপনার ইনপুট হিসেবে আছে। কিছু আমার প্রজেক্টের ডকুমেন্ট আছে যেমন অ্যাজাম্পশন লগ, হয়তো চার্টারের মধ্যে বলা আছে যে আচ্ছা সেলস ট্র্যাকিং সিস্টেম শুধু সফটওয়্যারটা করলেই হবে, হার্ডওয়্যারের দরকার নেই, যার যার হার্ডওয়্যার দিয়েই হবে। তার মানে এই যে অ্যাজাম্পশন আপনার একটা আছে সেটা মাথায় রেখেই কিন্তু আপনি রিকোয়ারমেন্ট কালেক্ট করবেন যে আচ্ছা হার্ডওয়্যারের রিকোয়ারমেন্ট কালেক্ট করার আমার দরকার হচ্ছে না, এই জন্য এই ইনপুটটা আছে। আপনারা যখনই কোনো প্রসেস করবেন আপনি চিন্তা করবেন যে আচ্ছা এই ইনপুটটা কেন আছে, অন্য ইনপুট কেন নেই, আচ্ছা এই ইনপুটটা কেন আছে সেটা চিন্তা করলেই হবে। ওকে, সো বিজনেস ডকুমেন্ট আপনি যখন রিকোয়ারমেন্ট কালেক্ট করছেন তার মানে আপনার বিজনেসের যে ডকুমেন্ট আছে যে কেন আমি এই প্রজেক্টটা শুরু করলাম, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার কোন রিকোয়ারমেন্টগুলি আপনি কালেক্ট করবেন সেটাও বুঝতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে আমাদের এগ্রিমেন্ট হয়, যে এগ্রিমেন্টের থেকে দেখা যায় যে আমরা কিছু রিকোয়ারমেন্ট পাই, হয়তো সেলস ট্র্যাকিং সিস্টেম আপনার এগ্রিমেন্ট হলো ওই সফটওয়্যার কোম্পানির সাথে, ওনারা বললো যে হ্যাঁ আমাদের এই ফিচারগুলি কিন্তু অলরেডি আছে, সো ওগুলো কিন্তু আপনি অবশ্যই অ্যাড করে নেবেন যে পাচ্ছি যখন নেই। সো আপনার এগ্রিমেন্টও আপনার একটা ইনপুট। দেন এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, আপনি এখানে বসে আপনার অর্গানাইজেশনে বসে রিকোয়ারমেন্ট কালেক্ট করছেন, আরেকজন আরেক অর্গানাইজেশনে বসে সেম টাইপের প্রজেক্ট যখন প্রজেক্টের রিকোয়ারমেন্ট কালেক্ট করবে ডিফারেন্ট হবে, কারণ অর্গানাইজেশনের কালচার ডিফারেন্ট। এবং ওপিএ আপনার যদি আগে কোনো প্রজেক্টের ডকুমেন্ট থাকে, লেসন লার্ন থাকে, তাহলে সেগুলো দেখেও কিন্তু আপনি আপনার রিকোয়ারমেন্ট কালেক্ট করতে পারবেন। সো এই জন্য এটাও ইনপুট হিসেবে আছে। সো আমরা নেক্সট যে ভিডিও আছে সেই ভিডিওতে টুলস টেকনিক সম্বন্ধে বলার চেষ্টা করব। সো স্টে টিউনড। ওয়েলকাম ব্যাক। আমরা প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট প্রসেসটা ইনপুট আউটপুট সব একসাথে দেখলাম, বিকজ আমি বলেছি যে আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো তখনই যখন আমাদের অন্যান্য প্রসেসগুলো আমরা দেখবো। সো চলে আসলাম কালেক্ট রিকোয়ারমেন্ট প্রসেসে। আপনার এই প্রসেসের কাজ কি, নাম শুনলেও আমরা গেস করতে পারি যে এই প্রসেসের কাজ হচ্ছে রিকোয়ারমেন্ট কালেক্ট করা। আপনি যে সবসময় স্কোপ ডিফাইন্ড ওয়েতে পাবেন নট নেসেসারি, তার মানে আপনাকে হয়তো কেউ বলেছে যে আচ্ছা আপনি সেলস ট্র্যাকিং সিস্টেমের একটা সফটওয়্যার আমাকে করে দেন ভাই প্লিজ, কিন্তু আপনাকে অন্য কোনো ডকুমেন্ট রেডি করে দেয়নি, তাহলে আপনার কি করতে হবে? সেলসের যারা আছে, রেভিনিউ অ্যাসুরেন্স মানে রিলেটেড ওই যে স্টেক হোল্ডার রেজিস্টার যে করেছেন, যারা যারা রিলেটেড আছে তাদের কাছ থেকে আপনার রিকোয়ারমেন্ট কালেক্ট করতে হবে, রাইট? সেই রিকোয়ারমেন্ট কালেক্ট করার ইনপুটগুলো কি? প্রজেক্ট চার্টার। প্রজেক্ট চার্টার কেন? বিকজ প্রজেক্ট চার্টারে বলা আছে আসলে এই প্রসেস মানে এই যে প্রজেক্টটা সেটা কি, তার মানে প্রজেক্ট চার্টারে সেলস ট্র্যাকিং সিস্টেম যে সেটা বলা আছে, প্রজেক্ট চার্টারের স্কোপ কি সেটা বলা আছে। তার মানে আপনি যাদের যাদের কাছে দিয়ে বলবেন যে ভাই রিকোয়ারমেন্ট দেন, তাদের তো আপনার চার্টারটা দেখালেই সে বুঝতে পারবে আসলে প্রজেক্টটা কি নিয়ে, আপনি বুঝতে পারবেন। ওকে, দেন প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান আপনি শিডিউল করতে গেছেন, আপনি কস্ট স্টেক হোল্ডার ম্যানেজ করতে গেছেন, তখন দেখলেন যে আচ্ছা আমার তো রিকোয়ারমেন্ট যে কালেক্ট করেছিলাম সেটা আমার একটু চেঞ্জ করতে হচ্ছে মানে ডকুমেন্টটা। তার মানে আপনি যখন পরে আবার ফিরে আসছেন তখন আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা আপনার ইনপুট হিসেবে আছে। কিছু আমার প্রজেক্টের ডকুমেন্ট আছে যেমন অ্যাজাম্পশন লগ, হয়তো চার্টারের মধ্যে বলা আছে যে আচ্ছা সেলস ট্র্যাকিং সিস্টেম শুধু সফটওয়্যারটা করলেই হবে, হার্ডওয়্যারের দরকার নেই, যার যার হার্ডওয়্যার দিয়েই হবে। তার মানে এই যে অ্যাজাম্পশন আপনার একটা আছে সেটা মাথায় রেখেই কিন্তু আপনি রিকোয়ারমেন্ট কালেক্ট করবেন যে আচ্ছা হার্ডওয়্যারের রিকোয়ারমেন্ট কালেক্ট করার আমার দরকার হচ্ছে না, এই জন্য এই ইনপুটটা আছে। আপনারা যখনই কোনো প্রসেস করবেন আপনি চিন্তা করবেন যে আচ্ছা এই ইনপুটটা কেন আছে, অন্য ইনপুট কেন নেই, আচ্ছা এই ইনপুটটা কেন আছে সেটা চিন্তা করলেই হবে। ওকে, সো বিজনেস ডকুমেন্ট আপনি যখন রিকোয়ারমেন্ট কালেক্ট করছেন তার মানে আপনার বিজনেসের যে ডকুমেন্ট আছে যে কেন আমি এই প্রজেক্টটা শুরু করলাম, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার কোন রিকোয়ারমেন্টগুলি আপনি কালেক্ট করবেন সেটাও বুঝতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে আমাদের এগ্রিমেন্ট হয়, যে এগ্রিমেন্টের থেকে দেখা যায় যে আমরা কিছু রিকোয়ারমেন্ট পাই, হয়তো সেলস ট্র্যাকিং সিস্টেম আপনার এগ্রিমেন্ট হলো ওই সফটওয়্যার কোম্পানির সাথে, ওনারা বললো যে হ্যাঁ আমাদের এই ফিচারগুলি কিন্তু অলরেডি আছে, সো ওগুলো কিন্তু আপনি অবশ্যই অ্যাড করে নেবেন যে পাচ্ছি যখন নেই। সো আপনার এগ্রিমেন্টও আপনার একটা ইনপুট। দেন এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আপনি এখানে বসে আপনার অর্গানাইজেশনে বসে রিকোয়ারমেন্ট কালেক্ট করছেন, আরেকজন আরেক অর্গানাইজেশনে বসে সেম টাইপের প্রজেক্ট যখন প্রজেক্টের রিকোয়ারমেন্ট কালেক্ট করবে ডিফারেন্ট হবে, কারণ অর্গানাইজেশনের কালচার ডিফারেন্ট। এবং ওপিএ আপনার যদি আগে কোনো প্রজেক্টের ডকুমেন্ট থাকে, লেসন লার্ন থাকে, তাহলে সেগুলো দেখেও কিন্তু আপনি আপনার রিকোয়ারমেন্ট কালেক্ট করতে পারবেন। সো এই জন্য এটাও ইনপুট হিসেবে আছে। সো আমরা নেক্সট যে ভিডিও আছে সেই ভিডিওতে টুলস টেকনিক সম্বন্ধে বলার চেষ্টা করব। সো ওয়েলকাম ব্যাক।
সো আমরা ডিসকাস করছিলাম টুলস টেকনিক, আমরা অনেকগুলো টুলস টেকনিক অলরেডি ডিসকাস করে ফেলেছি। এখন আমরা নেক্সট টুলসে চলে যাচ্ছি, ডাটা রিপ্রেজেন্টেশন। আপনি ডাটা কালেক্ট করলেন, অনেক সময় দেখা যায় যে আমরা ডাটাকে রিপ্রেজেন্ট করি, গ্রাফিক্যালি শো করার চেষ্টা করি, সো দ্যাট সামনে থেকে দেখে কেউ বলতে পারে যে আচ্ছা ডাটাগুলো এরকম। তার মধ্যে দুটো হচ্ছে অ্যাফিনিটি ডায়াগ্রাম এবং মাইন্ড ম্যাপিং। অ্যাফিনিটি ডায়াগ্রামে আমরা কি করি, সাধারণত আমরা ছোট ছোট কাগজের মধ্যে রিকোয়ারমেন্ট লিখি, দেন ওই রিকোয়ারমেন্টগুলোকে ধরেন আপনি ব্রেইনস্টর্মিং এর যে রিকোয়ারমেন্টগুলো এসছে সেগুলোকে গ্রুপে সাজাচ্ছেন। সিকিউরিটি নিয়ে কিছু এসছে, কমিশন কিভাবে দেওয়া হবে সেটার জন্য কিছু রিকোয়ারমেন্ট এসছে, এগুলোকে যখন আপনি গ্রুপে গ্রুপে সাজাচ্ছেন তখন এটাকে অ্যাফিনিটি ডায়াগ্রামের মতো দেখা যাবে, মানে অ্যাফিনিটি অনুযায়ী গ্রুপিং করেছেন। মাইন্ড ম্যাপিং আপনারা হয়তো অলরেডি দেখেছেন, অনেকটা অক্টোপাসের মতো চেহারা, পায়ের মতো বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ চলে যাচ্ছে, মানে কমিশনগুলো সব একসাথে, দেন রেভিনিউ অ্যাসুরেন্স রিলেটেড যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো চলে গেল আরেকদিকে। সো এরকম আপনার একই টাইপের যে রিকোয়ারমেন্টগুলো সেগুলোকে আপনি একই সাথে রাখছেন, বাট চেহারাটা একটু ডিফারেন্ট। মাইন্ড ম্যাপিং গেল। ইন্টারপার্সোনাল আর টিম স্কিল, আপনি যখন গ্রুপের মধ্যে সবাইকে একসাথে নিয়ে রিকোয়ারমেন্ট কালেক্ট করছেন তখন আপনার কিন্তু প্রায়োরিটাইজেশনের জন্য নমিনাল গ্রুপ টেকনিক ইউজ করছেন, ভোটিং, মাল্টি ভোটিং, যে অবজারভেশন, কনভারসেশন, এইরকম আপনার ইন্টারপার্সোনাল স্কিল আপনি ইউজ করছেন। কনটেক্সট ডায়াগ্রাম নেক্সট টুল। কনটেক্সট ডায়াগ্রামে আমরা আসলে কি করি, যে সিচুয়েশনটা আসলে কি সেটা ডায়াগ্রামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। আমি একদম শুরুতেই আমার ক্যারিয়ার শুরু করেছিলাম আইএসপিতে, তখন আমরা কি করতাম, হয়তো কেউ একজন বললো যে আমার উত্তরাতে ইন্টারনেট কানেকশন লাগবে, সো আমরা একটা গ্রাফ বানাতাম। আমাদের বাংলা মোটরে পয়েন্ট টু মাল্টি পয়েন্ট অ্যান্টেনা আছে, সেখান থেকে পয়েন্ট টু পয়েন্ট অ্যান্টেনা দিয়ে চলে যাবে উত্তরাতে, সেখান থেকে আবার ইউটিপি কেবল বা ফাইবার অপটিক দিয়ে আপনার বাসা পর্যন্ত কানেকশন যাবে। সো টোটাল সিস্টেমটা কিভাবে কাজ করবে সেটা আপনি গ্রাফিক্যালি যখন নিয়ে আসেন তখন সেটাকে আমরা বলি কনটেক্সট ডায়াগ্রাম। সো গ্রাফিক্যালি আসলে সুবিধাও অনেক, বোঝা যায় টোটাল সিনারিওটা। প্রোটোটাইপ, প্রোটোটাইপ মানে হচ্ছে টোটাল সিচুয়েশনের আপনি একটা ছোট ওয়ার্কিং মডেল করছেন। অনেক সময় দেখবেন আর্কিটেক্টরা প্রোটোটাইপ তৈরি করে, যে হসপিটালের একটা প্রজেক্ট হবে, হসপিটালটা কিরকম হবে সেটা আপনি ছোট করে নিয়ে আসছেন। এটা কালেক্ট রিকোয়ারমেন্ট প্রসেসে কেন আসলো, বিকজ ওইটা দেখে আপনি বলবেন না আমাদের ইমার্জেন্সি যে রুমটা সেটা তো আসলে রাস্তার পাশে থাকতে হবে, এটা এখানে না, এখানে নিয়ে আসেন। সো আপনি একটা কিছু সামনে দেখলে সেখান থেকে রিকোয়ারমেন্ট কালেক্ট করতে পারেন, সেখান থেকে আমরা আরো রিকোয়ারমেন্ট বের করে নিয়ে আসতে পারি। তো সেটাই হচ্ছে প্রোটোটাইপ, মানে টোটাল যে আউটকামটা হবে সেটাকে ছোট করে নিয়ে আসছেন। সো প্রোটোটাইপ ছিল আমাদের এই কালেক্ট রিকোয়ারমেন্টের লাস্ট টুলস। নেক্সট যে ভিডিওটা হবে সেই ভিডিওতে আমরা ডিসকাস করব এই প্রসেসের, কালেক্ট রিকোয়ারমেন্ট প্রসেসের আউটপুট নিয়ে। সো স্টে টিউনড। ওয়েলকাম ব্যাক। ওকে, আমরা ইনপুট ডিসকাস করেছি, টুলস টেকনিক ডিসকাস করেছি, এখন আমরা ডিসকাস করব কালেক্ট রিকোয়ারমেন্ট প্রসেসের আউটপুট নিয়ে। কালেক্ট রিকোয়ারমেন্ট প্রসেসে আমাদের কি কি আউটপুট আছে, একটা হচ্ছে রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন, দেন রিকোয়ারমেন্ট ট্রেসিবিলিটি ম্যাট্রিক্স। অন্যান্য আরো হয়তো আউটপুট আছে, আমি মেইন যে দুটা সেটার কথা বলছি। রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন হচ্ছে আপনি যে এতক্ষণ রিকোয়ারমেন্ট কালেক্ট করলেন, দেন সেই রিকোয়ারমেন্টগুলোকে বুলেট পয়েন্টে আপনি বলছেন এটা রিকোয়ারমেন্ট, ওইটা রিকোয়ারমেন্ট। আপনার হয়তো একটা ডে কেয়ার সেন্টার করবেন, সেটার 100টা রিকোয়ারমেন্ট আসতে পারে, খাট লাগবে, ফার্নিচার, কার্পেট লাগবে, টয়েস লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, বেবি প্রুফিং হতে হবে। তার মানে যতগুলো রিকোয়ারমেন্ট এসছে সেটার একটা লিস্ট হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন। সেই যে বললাম বেবি প্রুফিং হতে হবে, এটা কিন্তু কোয়ালিটি রিকোয়ারমেন্ট, রাইট? ফাংশনাল রিকোয়ারমেন্ট, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট হতে পারে। ফাংশনাল রিকোয়ারমেন্ট কি, আপনি যেটা চাচ্ছেন সেটাই ফাংশনাল রিকোয়ারমেন্ট। ধরেন আপনি প্রিন্টার, যে সেখানে ফাংশনাল রিকোয়ারমেন্ট কি হতে পারে, যে আমার প্রিন্টার প্রিন্ট হবে, সেটা হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট। নন ফাংশনাল রিকোয়ারমেন্ট কি, এর পাশাপাশি আপনি যা চাচ্ছেন যে হ্যাঁ প্রিন্টার পার মিনিটে 10 পেজ প্রিন্ট করবে, সেটা হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। সো আপনি যখন রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন লিখছেন, আপনার রিকোয়ারমেন্টগুলো কি সেটা লিখছেন, তার পাশাপাশি ফাংশনাল নাকি নন ফাংশনাল, দেন প্রজেক্টের রিকোয়ারমেন্ট কি, কোয়ালিটি রিকোয়ারমেন্ট কি, এগুলো লিখছেন। গেল 1 নম্বর রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন। আরেকটা ইম্পর্টেন্ট আউটপুট আছে, সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট ট্রেসিবিলিটি ম্যাট্রিক্স। এখন হয়তো আপনি 100টা রিকোয়ারমেন্ট পেয়েছেন, সেই রিকোয়ারমেন্টগুলি আর অন্যান্য প্রজেক্টের ডকুমেন্টে, কারণ প্রজেক্টে আমরা অনেক ডকুমেন্ট মেনটেন করি যারা আমরা প্রজেক্ট প্রপারলি ম্যানেজ করতে চাই। বিকজ ডকুমেন্টগুলো হলে হয় কি, যে আপনি আসলে চিন্তা করছেন, যখন আপনি একটা ডকুমেন্ট লিখবেন, ডকুমেন্ট তো আর এমনি লেখা যায় না, তার মানে ওইটা নিয়ে আপনার চিন্তা করতে হচ্ছে। প্রজেক্টের স্কোপ স্টেটমেন্ট আসবে, দেন আপনার ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টের ডকুমেন্ট আসবে, WBS আসবে, এরকম অনেকগুলো ডকুমেন্ট হয়তো আপনার এই প্রজেক্টের জন্য আসবে। তার মানে এই রিকোয়ারমেন্টটাকে অন্যান্য ডকুমেন্টে আপনি কিভাবে ট্রেস করবেন। একটা লাইব্রেরিতে ঢুকেই কিন্তু আমরা শুরুতে একটা বইয়ের সামনে চলে যেতে পারি না, আমরা ফার্স্টে একটা ইন্ডেক্সের মধ্যে যাই। সো আপনি একটা রিকোয়ারমেন্টের কথা যখন চিন্তা করবেন, এটা অন্যান্য ডকুমেন্টের কোথায় গেলে আপনি খুঁজে পাবেন সেটা বোঝার জন্য আমরা একটা ট্রেসিবিলিটি ম্যাট্রিক্স করি। সেটাই হচ্ছে আমাদের এই প্রসেসের একটা আউটপুট। সো আমরা প্রজেক্টের রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনের কথা বললাম, ট্রেসিবিলিটি ম্যাট্রিক্সের কথা বললাম। নেক্সটে যে প্রসেস আছে সেটা হচ্ছে প্রজেক্টের স্কোপ ডিফাইন করার প্রসেস, যার আউটপুট হচ্ছে প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট। তো সেটা জানতে হলে সাথেই থাকতে হবে। এখন আছেন? আমি জানি যে কালেক্ট রিকোয়ারমেন্টের যে টুলস টেকনিকগুলো আছে, অনেকগুলো টুলস টেকনিক, ইন্টারভিউ, ফোকাস গ্রুপ, এই টাইপের। সো আপনি দেখবেন পিএমবক মাঝে মাঝে এতটাই মানে এত টুলস টেকনিক থাকে, খুবই বোরিং লাগে। কালেক্ট রিকোয়ারমেন্ট এই জন্য আমরা বারবার বলি, সেটা হচ্ছে যে আপনাকে এই যে স্ট্যান্ডার্ড আছে, পিএমবকের স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ডের মধ্যে অনেক কিছু বলা আছে। ধরেন কালেক্ট রিকোয়ারমেন্টে অনেক কিছু বলা আছে, বাট নট নেসেসারি যে আপনার সবগুলো টুলস টেকনিক একটা প্রজেক্টেই অ্যাপ্লাই করতে হবে। হয়তো এই প্রজেক্টে এটা বেটার, আরেকটা প্রজেক্টে আপনার অন্য কোনো টুলস টেকনিক বেটার মনে হবে। সো আমরা আসলে কালেক্ট রিকোয়ারমেন্ট প্রসেস অলরেডি পার করে এসেছি। এখন আমরা আছি
ডিফাইন স্কোপ প্রসেসে। সো এরপরে আমরা যাবো ক্রিয়েট WBS প্রসেসে। সো আমাদের স্কোপের যে প্ল্যানিং, সেই প্ল্যানিংটা আমরা কমপ্লিট করবো। প্ল্যান, স্কোপ ম্যানেজমেন্ট, কালেক্ট রিকোয়ারমেন্ট, ডিফাইন স্কোপ, ক্রিয়েট WBS। তো আমরা এখন আছি ডিফাইন স্কোপ প্রসেসে। সো ডিফাইন স্কোপ প্রসেসের কাজ কি? রাইট। সো ডিফাইন স্কোপ প্রসেসে আমরা যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে যে আমার যে স্কোপটা আছে সেটাকে একদম ডিটেইলে ব্রেকডাউন, মানে ডিটেইল ব্রেকডাউন মানে WBS না, ডিটেইলে লেখার চেষ্টা করি। আমি এখন আপনাদের কিছু প্রেজেন্টেশন দেখাবো, আমি প্রেজেন্টেশন বা ছবি দেখাবো যেগুলো মার্কেটে খুব বেশি পপুলার। আমি যেহেতু জানি না এটা কার তৈরি করা, সো আমি ক্রেডিট দিতে পারছি না, বাট আমার তৈরি করা না। বাট চলুন আমরা দেখি যে স্কোপ যদি ঠিকভাবে আমরা না লিখি তাহলে কি কি সমস্যা হতে পারে। সো এখানে আপনারা দেখছেন কাস্টমার কিভাবে এক্সপ্লেইন করেছে একটা রিকোয়ারমেন্ট, দেন প্রজেক্ট লিডার এটা বুঝেছে যে গাছের মধ্যে একটা দোলনা। হাউ দ্য অ্যানালিস্ট ডিজাইন করার সময় অ্যানালিস্টে যেটা বুঝতে পেরেছে সেটাই ডিজাইন করেছে। হাউ দ্য প্রোগ্রামার রট ইট, প্রোগ্রামার যেটা বুঝতে পেরেছে সেভাবেই প্রোগ্রামার সে কোডিংটা করেছে। কনসালটেন্ট এইভাবে ডেসক্রাইব করেছে। হাউ দ্য প্রজেক্ট ওয়াজ ডকুমেন্টেড, আসলেই কিন্তু তাই ঘটে, দেখা যায় যে ছায়া আছে কিন্তু আসল ডকুমেন্টেশন নেই। হাউ হোয়াট অপারেশনস ইনস্টল, অপারেশনস এইভাবে ইনস্টল করেছে। হাউ দ্য কাস্টমার ওয়াজ বিল্ড, কাস্টমার এভাবে বিল করা হয়েছে। বিল করার সময় তো আমরা সাধারণত ভালোভাবেই করি, সুন্দর করে, যাই হোক। হাউ ইট ওয়াজ সাপোর্টেড, সাপোর্ট টিম এভাবে সাপোর্ট দিয়েছে। হোয়াট দ্য কাস্টমার রিয়েলি নিডেড। সো কাস্টমার আসলে কি চায়, আমরা আসলে ডিফাইন স্কোপ প্রসেসের এখন যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে যে ডিফাইন স্কোপ প্রসেসের আসলে কাজটা কি। এই প্রসেসের কাজ হচ্ছে, আউটপুট দেখলে আপনি বুঝবেন এই প্রসেসের আউটপুট হচ্ছে প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট। সো প্রজেক্ট স্কোপ স্টেটমেন্টে আমাদের একদম ডিটেইল ডেসক্রিপশন দেওয়া থাকে যে আমরা আসলে কি চাই, আমাদের কাস্টমার কি চায়। সো এখানে যদি বলা থাকতো যে একটা দড়ি থাকবে, তারপর একটা টায়ার থাকবে, গাছের এতটুকু দূরত্বে গিয়ে সেটা ঝুলবে, তাহলে কিন্তু কারো কোনো কনফিউশন হতো না। সো আমাদের এই প্রসেসে আমরা দেখার চেষ্টা করবো যে আসলে প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট কিভাবে তৈরি করতে হয়। সো আমরা শুরুতেই ইনপুটে চলে আসি। ডিফাইন স্কোপ প্রসেসের ইনপুট হচ্ছে প্রজেক্ট চার্টার। প্রজেক্ট চার্টার কেন লাগবে, আপনি এখন কি করছেন দেখেন, আপনি প্রজেক্টে যত ডেসক্রিপশন আছে, যতগুলো আউটপুট আছে, সেই আউটপুটের একটা ডেসক্রিপশন লিখছেন। সো প্রজেক্ট চার্টার দেখলেই আপনি বুঝবেন যে আচ্ছা কোন কোন আউটপুট এখানে এসছে, যদিও রিকোয়ারমেন্টেই আপনি দেখেছেন একবার কি কি আছে এবং চার্টারের সাথে সেটা মিলছে কিনা। লিখতে লিখতে এমন কিছু লিখে ফেললাম কিনা যেটা আসলে চার্টারে স্পেসিফাই করা নেই। নেক্সট প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। আমি আগেও বলেছি আমরা হয়তো এখন একটা ইনফরমেশন দিচ্ছি কিন্তু আমার বারবার একই প্রসেসে যেহেতু বারবার আসতে হয়, এখন আমি একটা স্কোপ স্টেটমেন্ট তৈরি করব, কিন্তু এমনও হতে পারে যে আমার এই স্কোপ স্টেটমেন্টটা চেঞ্জ করতে অন্য কোনো প্রসেসে গেলাম, সেইখান থেকে আমার স্কোপ স্টেটমেন্টের চেঞ্জের কথা আসলো। সো এই কারণেই প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা এখানে একটা ইনপুট। আমার কিছু ডকুমেন্ট যেমন অ্যাজাম্পশন লগ, রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন, রিস্ক রেজিস্টার, এগুলো থেকেও আমাদের আসলে এগুলোর কারণে আমাদের স্কোপ ডকুমেন্টটা আবার হাত দিতে হতে পারে। এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, যেমন অর্গানাইজেশনের কালচার কি, আসলে কি এমন যদি হয় যে অর্গানাইজেশনের কালচারই আছে যে সফটওয়্যারে যেমন আমরা SRS লেখা হয়, হ্যাঁ, সো তাদের কিন্তু কালচারের মধ্যেই আছে, তারা কিন্তু ওইভাবেই লিখবে, রাইট। হয়তো আর্কিটেকচার ফার্ম তাদের ডিজাইন থেকে যে ডকুমেন্টটা লেখে সেটা যদি কালচারের মধ্যে অলরেডি থাকে তাহলে কিন্তু তারা সেইভাবেই লিখবে। এবং তাদের যে নলেজটা আছে এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরে, যে আমাদের কিরকম লোকজন আছে, পার্সোনাল কারা আছে, তাদের নলেজ লেভেল কিরকম, এগুলি, রাইট। সো সেটা ইনপুট হিসেবে ডেফিনেটলি কাজ করবে। এবং আগের যদি কোনো পলিসি থাকে, প্রসিডিওর, আগে না এখনকার হতে পারে, কোনো পলিসি প্রসিডিওর হয়তো আছে যেটা আমাকে প্রজেক্টের স্কোপ স্টেটমেন্ট তৈরি করাতে হেল্প করবে। হয়তো আগের কোনো লেসন লার্ন আছে যেটা দেখেও আমার প্রজেক্টের স্কোপ স্টেটমেন্ট হেল্প করবে। সো আমাদের এগুলো হচ্ছে সব ইনপুট। সো আমরা এই পর্যন্ত কি কি ইনপুট বললাম, প্রজেক্ট চার্টার, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, দেন প্রজেক্টের ডকুমেন্ট কিছু, এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট। সো এই ইনপুটগুলোর সাথে নিয়ে আমরা চলে যাব প্রজেক্টের স্কোপ স্টেটমেন্ট যেটা আউটপুট সেটা করতে, বা কি কি টুলস টেকনিক আমরা অ্যাপ্লাই করব সেটা দেখব নেক্সট ভিডিওতে, সাথে থাকুন। স্বাগত জানাচ্ছি আবারও। আমরা গত ভিডিওতে ডিসকাস করেছিলাম ইনপুট আমাদের কি কি আছে ডিফাইন স্কোপ প্রসেসে। এখন আমরা এই ভিডিওতে ডিসকাস করব আমরা কি কি টুলস টেকনিক অ্যাপ্লাই করতে পারি অ্যাজ পার PMBOK 6 এই প্রসেসে। সো টুলস গুলো হচ্ছে এক্সপার্ট জাজমেন্ট, ডেটা অ্যানালাইসিস, ডিসিশন মেকিং, দেন ইন্টারপার্সোনাল অ্যান্ড টিম স্কিল এবং প্রোডাক্ট অ্যানালাইসিস। আপনার মনে আছে তো যে এই প্রসেসের পারপাসটা কি? এই প্রসেসের পারপাস হচ্ছে আমি এমন একটা ডকুমেন্ট তৈরি করব যেই ডকুমেন্টের মাধ্যমে সবাই, মানে এই ডকুমেন্টটা একটা রেফারেন্স হিসেবে কাজ করবে। ধরেন আমি বললাম যে আমার জন্য একটা টেবিল চাই, ওকে। সো এই যে টেবিলটা, সেই টেবিলটার কালার কিরকম হবে, ড্রয়ার থাকবে কিনা, ড্রয়ার থাকলেও ড্রয়ারের মধ্যে চ্যানেল থাকবে কিনা, কি কালার হবে, হাইট উইডথ কি হবে, সব কিছু আমি স্পেসিফাই করবো যাতে আমার কাছে কারো ঘুরে না আসতে হয়। এবং এই ডকুমেন্টটাই কিন্তু বেসিস হবে আপনার ইউজার, আপনি লিখবেন যে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। সো এখানে যেহেতু অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া থাকবে, ধরেন আমি বললাম আমি যে টেবিলটা চাই সেখানে চ্যানেল না হলে কিন্তু আমি নিব না, টেবিল আমি টানাটানি জোরে করতে পারবো না। সো এই ডকুমেন্ট থেকেই কিন্তু অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া তৈরি হবে, রাইট। অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া থাকবে যার উপর বেস করে আপনি টেস্ট সিনারিও তৈরি করতে পারবেন, যেটা দেখে দেখে আমরা চেক লিস্ট এটা আছে ওইটা আছে সেটাও তৈরি করতে পারবেন। অতএব এই ডকুমেন্টটা কিন্তু আপনার সারাক্ষণ থাকছে এক্সিকিউশন এবং মনিটরিং কন্ট্রোলিং এ যারা কাজ করছে তারা কিন্তু এই ডকুমেন্ট অনেকবার দেখবে, ওকে। সো এই ডকুমেন্টটা তৈরি করতে গেলে ফার্স্টে যে টুলসটা আছে এক্সপার্ট জাজমেন্ট, সেই এক্সপার্ট জাজমেন্ট অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, বিকজ যার এই ধরনের প্রজেক্ট করার আগের এক্সপেরিয়েন্স আছে সে ইজিলি বলে দিতে পারবে আচ্ছা ঠিক আছে এখানে তো এই জিনিস লাগবে, ওই জিনিস লাগবে, এটা কনফিগারেশন এমন হওয়া উচিত, এটা এমন দেখতে হওয়া উচিত, এই সেই।
ওকে, নেক্সট হচ্ছে ডাটা অ্যানালাইসিস। ডাটা অ্যানালাইসিসে এখানে বেশি আসবে হচ্ছে অল্টারনেট অ্যানালাইসিস। ডাটা অ্যানালাইসিস আপনারা বেশি অনেক ক্ষেত্রে দেখবেন অল্টারনেট অ্যানালাইসিস আছে প্ল্যানিং এ। অল্টারনেট অ্যানালাইসিস হচ্ছে আপনার এটা করবো নাকি ওটা করবো, এই জিনিসটা এখন অনেক সময় দেখা যায় আমরা প্রজেক্টে যে এক্সপেরিয়েন্সটা দেখি, ফার্স্টেই বলা হয় যে আচ্ছা ঠিক আছে ভাই কিছু একটা দেন, আমরা জেনারেটর চাচ্ছি অথবা ডাটা সেন্টারের র্যাক চাচ্ছি, হয়তো দরজা চাচ্ছি একটা। যেটা হয় যে আমরা যখন রিকোয়ারমেন্ট দিই সেটাকে স্পেসিফাই করি না, সো আমার কি এইটা লাগবে নাকি ওইটা লাগবে, এই সাইজ চাই নাকি ওই সাইজ চাই, এই জিনিস যদি আমরা আগে স্পেসিফাই না করি তখন দেখা যায় যারা টিম তারা কাজ করতে গিয়ে আমাদের তাদের সাথে অনেক বেশি কনফ্লিক্ট হয় যে না এটা তো আসলে স্পেসিফাই করা ছিল না, আমি এটা দিতে পারছি না, আমার এই জিনিস নেই হাতে, বাট কাস্টমার হয়তো বলছে না আমি তো স্পেসিফাই করিনি কিন্তু আমি তো এটাই চেয়েছিলাম। সো এইটা না ওইটা, এই কালার না ওই কালার, এই ভেন্ডারের না ওই ভেন্ডারের, এই প্রোডাক্ট না সেই প্রোডাক্ট, সেই জিনিস যেটা পিএমআই সাজেস্ট করে যে আপনি যখন স্পেসিফাই করছেন দরকার হলে মার্কেটে চলে যান, দরকার হলে আপনি প্রোডাক্ট নিয়ে অ্যানালাইসিস করেন, বাট আপনি স্পেসিফাই করেন, আপনি অল্টারনেট অ্যানালাইসিস করেন, এইটা না ওইটা, এই কালার না ওই কালার, এই স্পেসিফিকেশন নাকি ওই স্পেসিফিকেশন, অল্টারনেটটা আপনি এই স্টেজেই অ্যানালাইজ করেন। এমন না যে কাজ করতে গেলেন তখন আপনি মার্কেটে গিয়ে দেখছেন ভাই এইটা তো চাচ্ছি না, পরে হয়তো চেঞ্জ হতে পারে কিন্তু বেসিসটা তো থাকবে। ডিসিশন মেকিং, এই যে বললাম যে অনেক রকম অল্টারনেট দেখবেন, এখানে এসে আপনার কিন্তু ডিসাইড করতে হচ্ছে আসলে আমরা কোন জিনিসটা চাচ্ছি। নেক্সট ইন্টারপার্সোনাল টিম স্কিল, যেখানে আপনার ডিসিশন মেকিং থাকছে সেখানেই আপনার কিন্তু আপনার টিমে আপনি একা কাজ করছেন না, আপনার টিমের টিম মেম্বারও আছে, তারাও হয়তো টিম মেম্বার আছে, ক্লায়েন্ট আছে, তাদেরকে আপনার ইন্টারপার্সোনাল স্কিল দিয়ে ইনফ্লুয়েন্স করতে হচ্ছে। কি করছেন আপনি? প্রজেক্টের স্কোপ স্টেটমেন্ট তৈরি করছেন, হয়তো টেবিল না ভাই এরকম নেই আমার কাছে, ওরকম আছে, এই কালারটা তো অ্যাভেলেবল না, দেখেন আপনি করতে পারেন কিনা, নেগোশিয়েট করা, ইন্টারপার্সোনাল টিম স্কিল করা, এগুলো কাজে লাগবে। প্রোডাক্ট অ্যানালাইসিস, ধরেন আমাদের ট্রেনিং রুমে আমি প্রজেক্টটা নিব আমরা, সো আমাদের কিন্তু লিখতে হবে। এখন আমাকে বলা হলো যে আপনি কিরকম প্রজেক্টের চান সেটা স্পেসিফাই করেন, আমি এখন কোথা থেকে জানবো? তার মানে মার্কেটে যত রকম প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের দরকার হলে ক্যাটালগ দেখবো, আমি প্রোডাক্টের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করবো, সিস্টেম অ্যানালাইসিস করবো, ভ্যালু অ্যানালাইসিস করবো, ওর ভিতরে কি আছে। এমনও হতে পারে আমি আজকের দিনে জানিও না যে প্রজেক্টরের ভিতরে কি কি ফিচার আসলে আছে, সো আমি যখন ফিচার লিখতে যাবো তখন আমি অনেকগুলো প্রোডাক্টের ফিচার ফাংশনালিটি সেগুলো অ্যানালাইজ করবো। এমন হতে পারে ওয়াইফাই কানেক্টিভিটিও থাকতে পারে, আমরা হয়তো জানি না যে প্রজেক্টরের মধ্যে সাউন্ড সিস্টেমও থাকতে পারে। আমি যত বেশি ঘাটাঘাটি করবো, যত বেশি অ্যানালাইজ করবো, তত দেখা যাবে যে আমি ফার্স্টে স্পেসিফাই করতে পারছি যে হ্যাঁ আমি প্রজেক্টর চাই এবং প্রজেক্টের মধ্যে আমি সাউন্ড সিস্টেমও চাই, আমি আলাদা সাউন্ড সিস্টেম চাচ্ছি না, সেটা আমি স্পেসিফাই করবো কিন্তু এই ডকুমেন্টেই। সো আমরা টুলস টেকনিকগুলো ডিসকাস করলাম, আমি আরেকবার টুলস টেকনিকগুলো বলে দিই। টুলস টেকনিকগুলো আমাদের ছিল এক্সপার্ট জাজমেন্ট, আমরা আগেই বলেছি, ডেটা অ্যানালাইসিস অল্টারনেটিভ অ্যানালাইসিস হিসেবে আছে, ডিসিশন মেকিং আপনি ডিসাইড করছেন, ইন্টারপার্সোনাল টিম স্কিল যেটার মাধ্যমে আপনি সবাইকে একসাথে করে সবাইকে টিমের মধ্যে সবার মধ্যে একটা এগ্রিমেন্টে আসছেন, এবং প্রোডাক্ট অ্যানালাইসিস। সো আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করবো আউটপুট, সাথেই থাকবেন। সো আমাদের মেইন যে আউটপুট আছে এই প্রসেসে সেটা হচ্ছে আগেই বলেছি প্রজেক্টের স্কোপ স্টেটমেন্ট। প্রজেক্টের স্কোপ স্টেটমেন্ট এমন একটা ডকুমেন্ট যে ডকুমেন্টের মধ্যে আপনার পুরো স্কোপের ডেসক্রিপশন লেখা থাকছে, ডেসক্রিপশনে কি কালার কি সাইজ এটা সেটা, মানে ওই ডকুমেন্ট দেখেই যারা এক্সিকিউট করবে তারা এখানে বারবার এসে দেখবে যে হ্যাঁ এরকম তো চাওয়া হয়েছে অতএব এইভাবে কাজ করি, এটা তো এরকম হতে হবে, এটা তো এরকম হতে হবে, তার মানে এই ডকুমেন্টটা দেখে দেখে এক্সিকিউশন টিম এক্সিকিউট করবে। আবার মনিটরিং এন্ড কন্ট্রোলিং এও কিন্তু এটা যেহেতু বেসলাইনের একটা পার্ট, আগেই বলে নিই বেসলাইন সম্বন্ধে এখনো বলিনি, নেক্সট প্রসেসের আউটপুট হবে প্রজেক্টের স্কোপ বেসলাইন। এই জিনিসটা আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে থাকবে অ্যাজ আ বেসলাইন। সো আপনি যখন কখনো হয়তো আপনার ক্লায়েন্টকে আপনার প্রোডাক্ট নিয়ে গেছেন, প্রোডাক্ট দেখে বলছেন না আমি তো এটা এরকম কালার চাইনি, আমি তো এটা ওরকম কালার চেয়েছিলাম, অথবা আমি তো এটা চাইনি ওইটা চেয়েছিলাম কনফিগারেশনে, তখন আপনি এই ডকুমেন্ট দেখিয়ে বলেন এই যে দেখেন এখানে আপনি এই কথা লিখেছেন। অতএব প্রজেক্টের স্কোপ স্টেটমেন্ট কিন্তু অনেক বেশি প্রেসাইজ হতে হবে। এমনও হয় আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, একজন ভেন্ডারকে একটা সফটওয়্যার করতে দিয়েছিলাম, সো সেই সফটওয়্যার যে করেছে সো সেই কোম্পানি ছিল চাইনিজ। সো যখন আমরা বললাম যে ইউটি ফেল করলো, মানে ইউটি ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট, মানে আমরা চেক লিস্ট করি এটা ঠিক আছে কিনা, এটা ঠিক আছে কিনা, এটা ঠিক আছে কিনা। সো আমরা বললাম যে আমরা যে স্কোপ স্টেটমেন্টের মধ্যে এত সুন্দর করে লিখে দিলাম যে এটা করতে হবে ওটা করতে হবে, তারপরে ভুল করলেন কিভাবে? দেন ভেন্ডার বললো যে আমাদের দেশে এই ওয়ার্ডের মিনিং হচ্ছে এটা। সো এখন আপনি যদি ওই লেভেল পর্যন্ত যেতে পারেন যে ওয়ার্ডের মিনিং এত হয়তো দরকার হয় না, বাট তারপরেও আপনার কথা যাতে একদম ক্লিয়ার থাকে, কারোর মধ্যে যাতে কোনো কনফিউশন না থাকে এখানে যা লিখছেন তা নিয়ে। সো আপনি প্রজেক্টের স্কোপের ডেসক্রিপশন লিখছেন, কি কি ডেলিভারেবল থাকছে সেটা লিখছেন। অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া আমি আগেই বলেছিলাম এটা এমন একটা ডকুমেন্ট যেটার উপর বেস করে কিন্তু আপনি টেস্টের ডকুমেন্ট তৈরি করেন, যে আমি বলেছি অ্যাজ এ ইউজার হয়তো আমি বলেছি আমি এটা চাই এরকম, এই জিনিস যদি না থাকে তাহলে কিন্তু আমি এটা অ্যাকসেপ্ট করবো না। অতএব এই যে কোন কোন ক্রাইটেরিয়া মিট না করলে অ্যাকসেপ্ট করা হবে না, বা কি কি ক্রাইটেরিয়া মিট করলে অ্যাকসেপ্ট করা হবে, সেটার একটা যখন আপনি চেকলিস্ট করবেন তখন আপনার এই ডকুমেন্টটা কাজে লাগবে। এখানে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াও লেখা থাকছে, এবং আপনার প্রজেক্টে হয়তো আমি চেয়েছিলাম কোন একটা আমার একটা রিকোয়ারমেন্ট ছিল, ধরেন আমি চেয়েছিলাম এই বিল্ডিং আমি হেলিপ্যাড চাই, বাট দেখা গেল যে টেকনিক্যাল টিম অ্যানালাইজ করে দেখলো যে না সিভিল যে কনস্ট্রাকশনটা করা আছে সেখানে তো আসলে হেলিপ্যাড সাপোর্ট করছে না, আমি নর্মাল এক্সাম্পল দিয়ে বলছি। সো এটা কিন্তু আসলে টিম জেনে গেছে যে আমরা হেলিপ্যাড আনতে পারছি না। এখন টিম আমি যদি প্রজেক্টের স্কোপ স্টেটমেন্টটা সাইন করার সময় দেখি কই আমার হেলিপ্যাড বাদ দিয়ে দেওয়া হয়েছে, তখনই কিন্তু আমার সাথে টিমের ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এই কারণে হেলিপ্যাডটা আসবে না। সো আপনার স্কোপ স্টেটমেন্টের মধ্যে এক্সক্লুশনও আসবে।
ওকে, সো আমরা যেটা ট্রাই করি সেটা হচ্ছে আমার কাস্টমারকে বা স্টেক হোল্ডারকে আমি লাস্ট মিনিট সারপ্রাইজ যত কম দেওয়া যায়। আপনার প্রজেক্ট শেষ হয়ে গেছে, তখন আমি গিয়ে দেখলাম যে আমি এটা চেয়েছিলাম সেটা পেলাম না, আমি তখন যতটা ফ্রাস্ট্রেটেড হব, আমি যদি আগেই জেনে যাই রিকোয়ারমেন্ট কালেকশন এবং ডিফাইন স্কোপ স্টেজে, তাহলে কিন্তু আমার ফ্রাস্ট্রেশনের মাত্রা ততটা থাকবে না যখন আমি প্রজেক্টটা ক্লোজ করছি। এবং আমার কিছু প্রজেক্টের সেকেন্ড যে আউটপুট আছে প্রজেক্ট ডকুমেন্ট আপডেট, তার মানে আমার অ্যাজাম্পশন আপডেট হতে পারে, আমাদের রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন এবং বিভিন্ন ডকুমেন্ট আমাদের আপডেট হতে পারে এই ডিফাইন স্কোপ প্রসেসের আউটপুট হিসেবে। সো আমরা এই ডিফাইন স্কোপ প্রসেসের আউটপুট হিসেবে পেলাম প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট এবং প্রজেক্ট ডকুমেন্ট আপডেট। সো আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব ক্রিয়েট WBS নিয়ে, সাথেই থাকুন। স্বাগত জানাচ্ছি আবারও। আমাদের এই যে প্রসেস ক্রিয়েট WBS খুবই ইম্পর্টেন্ট একটা প্রসেস, এবং আমার যে এক্সপেরিয়েন্স কর্পোরেটে ট্রেনিং করাতে গিয়ে বা পাবলিক ব্যাচগুলোতে ট্রেনিং করাতে গিয়ে যে WBSটা আসলে আমাদের দেশে, আমি অন্যান্য দেশে কি হয় আমি জানি না, বাট আমার ধারণা যে WBSটা আমরা অনেক প্রজেক্টেই ব্যবহার করি না। আমি যখন শুরুর দিকে প্রজেক্ট করছিলাম 2006-এর দিকে, তখন কিন্তু আমরা WBS ইউজ করতাম না, WBS তৈরি করতাম না। কিন্তু আমি PMP এক্সাম প্রিপারেশনের জন্য যখন পড়াশোনা শুরু করলাম, তখন জানলাম WBS বলে একটা ঘটনা আছে, টুলস আছে। ওকে, সো WBS অ্যাপ্লাই করা শুরু করলাম 2009-এর দিকে। তখন আমি দেখলাম যে 2006-এর প্রজেক্ট ম্যানেজমেন্ট যতটা কঠিন হতো, 2009-এর প্রজেক্ট ম্যানেজমেন্ট কিন্তু রাতারাতি অনেক বেশি ইমপ্রুভড হয়ে গেল, বিকজ আমি WBS-টা আমরা ইউজ করা শুরু করলাম। সো WBS যে প্রসেসটা, সেটা হচ্ছে আপনি প্রজেক্টকে, আমি যদি PMBOK-এর ভাষা ইউজ করি, যে ক্রিয়েট WBS ইজ দ্য প্রসেস অফ সাবডিভাইডিং প্রজেক্ট ডেলিভারেবলস অ্যান্ড প্রজেক্ট ওয়ার্ক ইনটু স্মলার মোর ম্যানেজেবল কম্পোনেন্ট। আপনি যদি একটা বড় প্রজেক্টের কথা চিন্তা করেন, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি প্ল্যান যখন করছেন কিছু হয়তো মনে থাকবে, কিছু মনে থাকবে না, বাট এই যে প্রজেক্টের কম্পোনেন্টগুলিকে যদি আপনি একদম ছোট ছোট ভাগে ভাগ করে নেন, তখন কিন্তু দেখা যাবে যে আপনার প্ল্যানিংটা অনেক বেশি স্ট্রং হবে। সো এটা WBS তৈরি করাটার একটা পারপাস, যেমন যে আপনি ডেলিভারেবল কি কি আছে সেটার একটা ফ্রেমওয়ার্ক তৈরি করছেন। একটা বড় পারপাস কিন্তু আপনার অন্যান্য প্ল্যানিং, যেমন আপনি বাজেট করতে গেলেন তখন WBS ধরে আপনি বাজেট করতে পারছেন, আপনি শিডিউল করতে গেলেন WBS এর সব কম্পোনেন্ট ধরছেন, আপনি প্রকিউরমেন্ট করতে যাচ্ছেন তখন কোন কম্পোনেন্টটা কভার করেছে কোনটা করছে না, এরকম সব প্ল্যানিংয়েই আপনার হেল্প করছে WBS। আমরা যে ডকুমেন্টটি আপনাকে দিব, আমাদের ভিডিওর সাথে যে ডকুমেন্ট আছে, আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে একটা WBS, 2-3টা WBS আপনারা এক্সাম্পল হিসেবে দেখেন, সো দ্যাট আপনারা বুঝতে পারেন যে WBS-টা আসলে কিরকম। এটা আমরা যে অ্যাপ্লাই করি, মানে আমাদের অর্গানাইজেশনে যে অর্গানোগ্রাম করি, সেরকমই একটা জিনিস। ফার্স্টে CEO থাকে, ডিপার্টমেন্ট হেড থাকে, তারপরে সব টিম মেম্বারদের নাম থাকে। WBS-এ ফার্স্টে প্রজেক্ট থাকে, সেকেন্ড লেয়ারে থাকে হচ্ছে কন্ট্রোল অ্যাকাউন্ট, হাই লেভেল যে ডেলিভারেবল, তারপরে আমরা ডিকম্পোজ করতে থাকি। এটা একটা টুলসের নাম আমি বললাম। ভেঙে 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 আমরা একটা প্রজেক্টের একদম ছোট ছোট কম্পোনেন্টে, যখন আমি দেখবো যে না এই কম্পোনেন্ট আমি ম্যানেজ করতে পারবো, সেই লেভেল পর্যন্ত আমরা ডিকম্পোজ করে নিয়ে আসি। এটা হচ্ছে WBS-এর কাজ। অতএব WBS আমাদের কি হেল্প করছে? হেল্প হচ্ছে আপনার টিম বিল্ডিং হচ্ছে। আপনি যখন WBS করছেন তখন সবাই মিলে গ্রুপের মধ্যে করছেন। আমরা যেটা করতাম, আমার প্রজেক্টে আমি সবাইকে নিয়ে হয়তো হাফ ডের জন্য অফিসের বাইরে কোথাও চলে যেতাম, দেখা যেত যে সবাই খুব ফ্রেন্ডলি মোডে WBS করছি, কারণ আপনি তো প্রজেক্টের স্কোপ স্টেটমেন্ট আগেই করে ফেলেছেন, নতুন কিছু এখানে কনফ্লিক্ট আসার মতো কোনো জিনিসই আসবে না, সবাই মিলে একটা WBS তৈরি করছেন। দেন এটা আপনার ডেলিভারেবল গুলো ডিকম্পোজ করে। সবচেয়ে বেশি বেনিফিট যেটা, সেটা হচ্ছে রিটার ভাষায়, যে নাথিং স্লিপস থ্রু দ্য ফিঙ্গার্স। রিটার ভাষা বলতে রিটা মালকাহির ভাষায়। রিটা মালকাহি আপনারা সবাই জানেন, খুবই নলেজেবল একজন কন্ট্রিবিউটর ছিল আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট, আমার প্রিপারেশনে খুবই হেল্প করেছে। সো নাথিং মানে স্লিপস থ্রু দ্য ফিঙ্গার্স, এটা হচ্ছে গিয়ে WBS এর একটা খুব বেটার বেনিফিট। PMIism হচ্ছে WBS ইজ ইউজ ফর এভরি প্রজেক্ট। যেই প্রজেক্টে যে PMI বলে যে যেই জিনিস আপনার WBS-এ নেই সেটা প্রজেক্টেও নেই, তার মানে WBS সব প্রজেক্টে থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? ওকে, সো আমরা যদি WBS-টা করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের সবগুলো কম্পোনেন্ট করাটা ইজি হবে। ওকে, এখন আমরা WBS আমি একটা ব্যাখ্যা করি, আমি একটা এক্সাম্পল এখন আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে ফার্স্টেই আছে একটা প্রজেক্ট, তারপর আছে যে সেকেন্ড লেয়ারে যেটা দেখছেন 1.1, 1.2, 1.3, 1.4, সেগুলো হচ্ছে গিয়ে আপনার কন্ট্রোল অ্যাকাউন্ট। একদম লোয়েস্ট লেভেলে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আমরা বলি ওয়ার্ক প্যাকেজ। সো একদম লোয়েস্ট লেভেলে থাকছে ওয়ার্ক প্যাকেজ, একদম হাইস্ট লেভেলে মানে প্রজেক্টের পরেই থাকছে কন্ট্রোল অ্যাকাউন্ট, আর মাঝখানে যেগুলো থাকছে সেগুলোকে বলা হয় প্ল্যানিং প্যাকেজ। ওকে, সো আমরা শুরুতেই আমি আগেই আপনাদের একটা আউটপুট দেখিয়ে শুরু করলাম, সো দ্যাট আপনারা বুঝতে পারি যে আসলে কোন আউটপুটের ব্যাপারে কথা বলছি। আমি তারপরে ইনপুটগুলো, আমরা ইনপুট টুলস টেকনিক আউটপুট এই সিরিয়ালেই যাই। ক্রিয়েট WBS প্রসেসের ইনপুট হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। আপনার স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান আপনাকে বলে দিচ্ছে যে WBS কিভাবে তৈরি করতে হবে, এটাই আমার মতে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। প্রজেক্ট ডকুমেন্ট, প্রজেক্টের স্কোপ স্টেটমেন্ট দেখছেন, রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন দেখছেন, এই ডকুমেন্টগুলি আপনাকে হেল্প করবে, এই জন্য এটাও একটা ইনপুট। এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, আপনার অর্গানাইজেশনে কি WBS ফলো করা হয় কিনা, অর্গানাইজেশনে সবার কি নলেজ আছে কিনা, এই জিনিসগুলো আপনার ইনপুট হিসেবে কাজ করবে। এবং ওপি, আমাদের ধরেন আপনার অর্গানাইজেশন সবসময় ডাটা সেন্টার করে, একটা করে কাজ করতেছে, একটা অর্গানাইজেশন একটা ডাটা সেন্টার হয়তো অলরেডি হয়ে গেছে, ডাটা সেন্টারের WBS, এটাই হয়তো পরে ডাটা সেন্টারের WBS এ ক্রিয়েট করাতে আপনার টেমপ্লেট হিসেবে কাজ করবে। আগে লেসন লার্ন, প্রজেক্টের ফাইল, এগুলো অর্গানাইজেশনাল প্রসেস হিসেবে ইনপুট। সো আমাদের ইনপুট আছে কি, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, প্রজেক্ট ডকুমেন্টস, এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর
এবং অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটস। সো নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব টুলস টেকনিক নিয়ে, সাথেই থাকুন। ধন্যবাদ ফিরে আসবার জন্য, এতক্ষণ একা একা দাঁড়িয়েছিলাম। যাই হোক, সো টুলস টেকনিকে আমাদের আছে কি আছে, আপনারা পিএমবুক মাঝে মাঝে দেখেন তো খুলে, নাকি না? মাঝে মাঝে কিন্তু অবশ্যই, মাঝে মাঝে না, পিএমবুক খুলে দেখতেই হবে। আমি যেটা আগেও সাজেস্ট করেছি, আপনারা হেড ফার্স্ট পড়বেন, রিটা মালখাহি পড়বেন, যত বেশি সম্ভব কোশ্চেন সলভ করবেন। কোশ্চেন সলভ করতে থাকতে হবে, এভরিডে 25 কোশ্চেন, আধা ঘন্টা লাগে 25টা কোশ্চেন সলভ করতে, এবং সেই কোশ্চেনে যেটা যেটা ভুল হচ্ছে সেই কোশ্চেনের ভুলগুলো নিয়ে চলে আসবেন পিএমবুকে, রাইট? আর পাশাপাশি পিএমবুক পড়তে পারলে তো ভালোই, কষ্ট একটু। সো আমি কোথায় ছিলাম? ক্রিয়েট ডাব্লিউবিএস প্রসেসের টুলস টেকনিকে। টুলস টেকনিক কি কি আছে? এক্সপার্ট জাজমেন্ট এবং ডিকম্পোজিশন। এক্সপার্ট জাজমেন্ট, আপনি একটা ডাব্লিউবিএস তৈরি করছেন, একটু আগেই মানে গত ভিডিওতেই আপনি দেখেছেন যে ডাব্লিউবিএসটা দেখতে কেমন। আপনারা সবাইকে টিম মেম্বার, ধরেন আপনার টিমে 10 জন 12 জন ক্রিটিক্যাল মেম্বার আছে, তাদেরকে নিয়ে আপনি ডাব্লিউবিএসটা তৈরি করবেন। তার মানে তাদের যে এক্সপার্ট জাজমেন্ট, তারা জানে যে এই প্রজেক্টটাকে আসলে কিভাবে ডিকম্পোজ করলে, ভাগ করলে ভালো হবে। সো আমরা শুরুতেই আসলে কি করি, এক্সপার্ট জাজমেন্ট আমরা কিভাবে অ্যাপ্লাই করি, আমার প্রজেক্টকে কিভাবে আমি ভাগ করবো, ডেলিভারেবল ফ্রেমওয়ার্কটা আমরা ফার্স্টে তৈরি করে ফেলছি। তারপর আমি স্ট্রাকচারটার মধ্যে কন্ট্রোল অ্যাকাউন্টগুলো শুরুতেই, আচ্ছা মেইন পয়েন্টগুলো কি কি, মেইন ডেলিভারেবলগুলো কি কি, সেগুলো আমরা ভাগ করে ফেললাম। তারপর সেই মেইন পয়েন্টকে ডিকম্পোজ করলাম। মাঝে মাঝে একজন কোশ্চেন করা আছে, ইউএটি কি আলাদা করে ফেলবো ডাব্লিউবিএস এর মধ্যে, মানে টেস্টিংটাকে আলাদা করবো, নাকি প্রত্যেকটা কম্পোনেন্টের পরে পরে ওইটা কম্পোনেন্টের টেস্ট এটা দিব। সো এটা আপনার উপর ডিপেন্ড করে। মেইন কথা হচ্ছে পুরো স্কোপের 100% আসলেই হলো, আপনি কিভাবে ম্যানেজ করবেন, আপনি কিভাবে এটাকে স্ট্রাকচার সাজাবেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে। এটার ভাষায়, পিএমবুকের ভাষায় হচ্ছে টেইলারিং। আপনি কিভাবে আপনার ডাব্লিউবিএস করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে, বাট আপনার মেক শিওর করতে হবে যে 100% স্কোপ যাতে ডাব্লিউবিএস এর মধ্যে থাকে। যেটা ডাব্লিউবিএস এ নেই সেটা কিন্তু প্রজেক্টেও নেই। সো আমরা হাই লেভেলকে লোয়ার লেভেলে ডিকম্পোজ করলাম। প্রত্যেকটা কম্পোনেন্টকে আমরা একটা নাম্বার দিই, ধরেন 1.1, 1.2, 1.3, 1.1 এর আন্ডারে যেটা সেটা 1.1.1, 1.1.2, 1.1.3, এইভাবে, রাইট? এই নাম্বারিং সিস্টেমটাকে বলা হয় কোড অফ অ্যাকাউন্ট আইডেন্টিফায়ার। ওকে, দেন আমরা সবাই মিলে চেক করছি যাতে ডাব্লিউবিএসটা ঠিকভাবে হলো কিনা। সো এই যে প্রসেসের মাধ্যমে আসলাম, এই জন্যই আপনার ডাব্লিউবিএস এর এক্সপার্ট জাজমেন্টের দরকার। এই যে আমরা পুরোটা কমপ্লিট করলাম, এই জন্য আপনার এক্সপার্ট জাজমেন্ট ইউজ হলো। আরেকটা যে টুলস, সেটা হচ্ছে ডিকম্পোজিশন। ডিকম্পোজিশনটা আসলে কি? ডিকম্পোজিশন হচ্ছে আপনি যে পুরো প্রজেক্টটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নিয়ে আসলেন, ডিকম্পোজ করলেন, সেটাই হচ্ছে মানে ব্রেকডাউন করা যায়, সেটাকেই বলা হচ্ছে ডিকম্পোজিশন। সো এই ছিল আমাদের টুলস টেকনিক, এক্সপার্ট জাজমেন্ট, ডিকম্পোজিশন। সো আউটপুট নিয়ে আমরা ডিসকাস করবো নেক্সট ভিডিওতে। ওয়েলকাম ব্যাক। You have done excellent. You have completed all the videos, and now we know actually how we plan our project scope. So in the last process or PWBS process, we get the output of scope baseline. Though you have created WBS, so it will be component of the scope baseline, but other documents like project scope statement. In which process you have created scope statement? Define scope. In the define scope process, you have created the project scope statement, and here in the create WBS process, you got WBS, like the hierarchical thing, then work package, planning package, and the other component you have got as output is WBS dictionary. Once you got the WBS, you will create another document which will elaborate all the component in WBS. We have the WBS dictionary. Initially, you will have only the high level structure of the WBS dictionary. The more you progress, maybe you will make the schedule. From the schedule, you will bring the project timelines, not the project timelines, the work packages timeline or the component you are working on. Maybe if you are working on the carpet, then you will write that, okay, carpet is the component. Then you will put the code of account identifier. Then you will write the description of the work. Then you will write the responsible organization's name. Then you will write all the activities name, budget. Budget you have not done yet. So whenever you will do the budget, you will bring that information in WBS dictionary. From the quality criteria, when you are making the quality plan, then you will put the acceptance criteria, associated activities. So in the WBS dictionary, you are putting all the information of that work package in the WBS dictionary. So other documents might be updated in this process. Project documents update could be assumption log or requirement documents. So these were our two outputs. Scope baseline. So the scope baseline will be serving the purpose of having the plan, have the common understanding among the stakeholders that you can later use for checking plan versus actual, and then few project documents might also be updated. So that were our outputs of PWBS process.